আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু এবং আমি সালিহা পারভিন সাথী। নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখী দামের কারণে ভোক্তা সাধারণের এমনিতেই নাভিশ্বাস। এর মধ্যে দেশে আমনের ভরা মৌসুমে নতুন করে বেড়েছে সব ধরনের চালের দাম। এছাড়া সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বাজারে কোনোভাবেই ফিরছে না স্বস্তি। কখনো এক পণ্যের দাম কমে তো বেড়ে যায় অন্য পণ্যের। 2 সপ্তাহ যাবৎ অস্থির চালের বাজার। 50 কেজির বস্তায় দাম বেড়েছে 400 টাকা পর্যন্ত। বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক, তবুও কমছে না দাম, উল্টো বেড়েছে। দেশে আমনের ভরা মৌসুমেও খুচরা পর্যায়ে সরু চালের দাম কেজিতে 3 থেকে 5 টাকা এবং মোটা ও মাঝারি চালের দাম 2 থেকে 3 টাকা বেড়েছে। এখন সিজন, চালের দাম কমবে, কিন্তু এখন উল্টা দিকে চাইলে বস্তা প্রতি 200-300 টাকা বাড়ছে। কৃষক যেন কম খরচে করতে পারে, সারের দাম কমাতে হবে। বিক্রেতারা বলছেন কর্পোরেট কোম্পানির কারসাজিতে চালের দাম বেড়েছে। ক্রেতারা বলছেন মনিটরিং না থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বাজার মনিটরিং করা দরকার। কনজিউমার কোম্পানিদের কারণে আজকে চালের বাজারটা চড়া। দাম বাড়ার কারণে যেটা বেশি এখন 78-80 টাকা, তারা ওগুলো 85-90 টাকা করে প্যাকেট বিক্রি করে। 3 দিন আগেও যে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 180 টাকায়, তা এখন ডাবল সেঞ্চুরি পার করেছে। সোনালী মুরগির দর 310 টাকা। বিক্রেতারা বলছেন উৎপাদন পর্যায়ে মনিটরিং না হওয়ার কারণে বাড়ছে দাম। সরকারি কোনো ঘোষণায় তোয়াক্কা করে না উৎপাদনকারীরা। যে বেতন পাইতেছে মানুষ চলার কষ্ট, সিন্ডিকেটগুলো ধরতেই পারে। যে বাচ্চা উৎপাদন করতেছে, যার হ্যাচারি আছে, যে খাদ্য উৎপাদন করতেছে, তার একটা কাঠামো থাকে। আমাদের কত টাকা কিনা আছে, কত টাকা আছে, এগুলো ধারাবাহিক একটা নিয়ম থাকে। বাজার থেকে উধাও হওয়া সয়াবিন তেল দাম বাড়ার পর কিছুটা আমদানি ঠিক হলেও এখনো পর্যাপ্ত নয় বলে জানান বিক্রেতারা। এখন যা আসছে মোটামুটি চলার মতো ব্যবস্থা হয়েছে, তারপর পর্যাপ্ত পরিমাণ আসে না। বাজার নিয়ন্ত্রণে আরো কঠোর হওয়ার তাগিদ ভোক্তাদের। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। মূল্যস্ফীতির তথ্য সরকার লুকাচ্ছে না বলেই বাজারে পণ্যের দাম বেশি মনে হচ্ছে। শেখ হাসিনা সরকার প্রকৃত মূল্যস্ফীতির তথ্য 8 থেকে 9% কমিয়ে দেখাতো। এসব কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আর্থিক খাত গবেষণাধর্মী বই ব্যাংকিং অ্যালামানাকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন, পুঁজিবাজারে অস্থিরতা পেছনে রেগুলেটরদের দোষ রয়েছে। সেলিম মালিকের রিপোর্ট। বাজারে নিত্যপণ্যের অতিদামে অতিষ্ঠ ভোক্তারা। বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারি প্রতিষ্ঠানগুলো নানা পদক্ষেপেও দাম আসছে না ক্রেতাদের নাগালে। সিরডাপে এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতির সঠিক চিত্রই প্রকাশ করছে সরকার। ইনফ্লেশন বেশি দেখছো, অন্য সময়গুলোদেরকে 9 করে দেওয়া হতো, 8 করে দেওয়া হতো, আমরা 11-12 যাই আছে। তো আমি ওই প্ল্যানিং মিনিস্ট্রি বলতে আমার কাছে যা আসছে হুবহু তাই পাবলিশ করতে বলেছি, এবং আমরা এগুলো কোনো কারচুপির ব্যাপার নেই। পুঁজিবাজার স্থিতিশীল না হওয়ার পেছনে নিয়ন্ত্রক সংস্থা ও প্লেয়ারদের ভূমিকা রয়েছে বলেও মনে করেন তিনি। জেড ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি হয়, যার অস্তিত্ব নাই, মহানন্দে শেয়ার কিনছেন, এই প্রিজামটিভ ভ্যালু মানে নিয়ে লাভ, কাগজ কদিন পরে কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন, তো এগুলো একটু কষ্ট হবে। এবং এই জন্য আমি দায়ী না, বিনিয়োগকারীদের দায়ী করছি না, যারা প্লেয়ার ভেতরে, যারা রেগুলেটর, তাদের অনেক দোষ আছে। ডক্টর সালাউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা দেখাতে নয়, দায়িত্ব নিয়ে এসেছে। শুধু অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়নকে তথ্য বিশ্লেষণ এবং তথ্য সংগ্রহ অনেক একটা বিশেষ, এই জন্য আমরা বলি না ডেটা ম্যানেজমেন্ট। ব্যবসায়ীদের এক জায়গায় থেকে সকল তথ্য সরবরাহ করতে জাতীয় সিঙ্গেল উইন্ডো তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তাদের যে ক্লিয়ারেন্স কোথায়, ট্যাক্স দিয়েছে কোথায়, এইগুলো যেন পাওয়া যায়। এইরকম ডেটা ম্যানেজমেন্ট, এইরকম যদি আপনার উইন্ডো থাকে সহজ হয়ে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম কমছে না জানিয়ে এতে জড়িতদের ধরতে অভিযান শুরু হবে বলে জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিগত সময়ে দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশের কাজ নিয়ে বাহিনী লজ্জিত বলে জানিয়েছেন আইজিপি বাহরুল আলম। মাহিন আরাফাতের রিপোর্ট। জনজীবনে বড় দুর্ভোগের কারণ নিত্যপণ্যের দাম। শুল্ক হ্রাস অভিযান সহ নানা উদ্যোগের পরও সহনীয় হয়নি বাজার দর। পণ্যের দাম বাড়ার পেছনে অন্যতম কারণ চাঁদাবাজি।
দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার জানান, চাঁদাবাজি ঠেকাতে কঠোর হচ্ছে পুলিশ, কাউকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ রিকশা, ফুটপাতে হকার ও নিয়ম না মানার প্রবণতাকে দায়ী করেন ঢাকার পুলিশ কমিশনার। ফুটপাতে যিনারা এই ছোটোখাটো দোকান বসে ব্যবসা বাণিজ্য করতেছেন, তারা যেন খেয়াল রাখে যেন আমার ট্রাফিক কোনোভাবে ডিস্টার্ব না হয়। এই অটো রিকশা এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যে অচিরেই এটাকে যদি স্টপ না করা হয় সংখ্যা, আপনারা আর কেউ ঘর থেকে বেরোতে পারবেন। দুপুরে সিলেট বিভাগে কর্মরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, বিগত সময়ে দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করেছে। গত 15 বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই, এবং এটার জন্য আমরা অবশ্যই অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। বিপ্লব পরবর্তী সময়ে পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানান আইজিপি বাহারুল আলম। মাহিন আরাফাত, RTV, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। প্রথম ধাপের খসড়া তালিকায় 858 জন শহীদের নাম এবং আহতদের তালিকায় 11,551 জনের নাম প্রকাশ করা হয়েছে। গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রফিকুল ইসলামের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল জুলাই মাসে আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুরুর দিকে শান্তিপূর্ণভাবে চলে সকল কর্মসূচি। এক পর্যায়ে আন্দোলন দমাতে চড়াও হয় তৎকালীন আওয়ামী সরকার। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বৈরাচার হাসিনা সরকারের দোসররা আন্দোলন দমাতে নির্বিচারে গুলি শুরু করে ছাত্র জনতার ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। গত 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ বুক পেতে দাঁড়ালে নিরস্ত্র এ তরুণকে গুলি করে হত্যা করে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর আন্দোলন দাবানলের মতো দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এরপর থেকে সারা দেশে নারকীয় বর্বরতা চলে বিক্ষোভকারীদের উপর। প্রতিদিন বাড়তে থাকে নিহত ও আহতের সংখ্যা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল 5 আগস্ট আওয়ামী সরকারের পতন হয়, দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। এ তালিকায় 858 জন শহীদের নাম এবং আহতদের তালিকায় 11,551 জনের নাম প্রকাশ করা হয়েছে। এই খসড়া তালিকা দুটি আগামী 23 ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এর মধ্যে শহীদ ও আহত ব্যক্তিদের তথ্য সংশোধনে তাদের পরিবারের সদস্যদের যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। ষড়যন্ত্র থামাতে সব জায়গা থেকে আওয়ামী দোসরদের অপসারণের অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি আরও বলেন, সংস্কার নিয়ে মানুষের মাথা ব্যথা নেই। বাজার সিন্ডিকেট ভেঙে জনপ্রত্যাশা পূরণের আহ্বানও জানান আলাল। সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। যে সংস্কারের কথা আপনারা বলছেন, আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই কাজগুলো করা। বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না? কেন কালোবাজারি মজুতদারীদেরকে ধরতে পারছেন না? কেন বাংলাদেশের মানুষের সাহসের এবং বিশ্বাসের উপর ভিত্তি করে যে রায় আপনাদের পক্ষে দেওয়া হয়েছে, সেই রায়টার যথাযথ বাস্তবায়ন কেন করতে পারছেন না? নতুন রাজনৈতিক বন্দোবস্তের মূল কথা হবে রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করা ও দেশের স্বার্থেই ঐক্যমত্য।
সে পথে হাঁটতে কার্যকর ভূমিকা নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট CGD আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। অরণ্য গফুরের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন 90-এর গণ অভ্যুত্থানের ছাত্রনেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান। সরকারের দুর্বলতা ও রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে 24-এর বিপ্লব ব্যাহতের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন বক্তারা। এখন তো আমরা আমাদের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। বিভিন্ন জায়গায় জায়গায় ছাত্রদেরকে গুপ্ত হত্যা করা হচ্ছে, বিপ্লবীদেরকে হত্যা করা হচ্ছে। আমাকে কখন হত্যা করা হবে রাস্তাঘাটে আমি তো জানি না। এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? 1971 সালে বাংলাদেশের সহযোগিতা করার নাম করে যেই রাষ্ট্রটি পাশে এসে দাঁড়িয়েছে, সে এখন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবেই মেনে নিতে পারছে না। অতএব সেই জায়গা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এখন সেটা যদি রক্ষা করতে হয়, তাহলে এই জায়গায় আবার শেখ হাসিনাকে খেদানোর জন্য যেরকম ঐক্য হয়েছিল, তার চাইতেও শতগুণ শক্তিশালী ঐক্যের প্রয়োজন আছে। সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বিকাশে বড় দল হিসেবে বিএনপি জামায়াতের অগ্রণী ভূমিকা দেখতে চায় অনেকে। তো আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাবো, তারা যেন তরুণ প্রজন্মের এই পারসেপশন বুঝেন। তারা যখন তরুণদেরকে তাদের রাজনীতির মধ্যে জায়গা দেন, যে সমস্ত তরুণরা আজকে রাজনীতি করতে চাইতেছেন, আমরা তাদেরকে বলবো যে আপনারা শর্টকাট করেন না, জনতার কাছে গিয়ে দাঁড়ান, ভদ্রভাবে সৎভাবে রাজনীতি করেন। একটু কঠিন রাস্তা হবে, কিন্তু সেই রাস্তায় আপনারা যখন সফল হবেন তার ইম্প্যাক্ট অনেক দূর পর্যন্ত হবে। বৈষম্যহীন সমাজ নির্মাণে সব পক্ষের আরও উদার হওয়া দরকার বলেও অভিমত সেমিনারের। আমরা চাই অনেক অনেক রাজনৈতিক দল একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনে যাক। অরণ্য গফুর, অটিভি, ঢাকা। আইনশৃঙ্খলা প্রসঙ্গে আয়োজিত হলো গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ। বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের প্রতিনিধিত্বে আয়োজিত এই সংলাপে দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, ছাত্র প্রতিনিধি, সমাজকর্মী সহ রাষ্ট্রের বিভিন্ন সংস্থার অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেয়। সকালে রাজধানীর সিরড্যাপে অনুষ্ঠিত আলোচনায় দেশের আইনশৃঙ্খলা সংকটের কারণ, পুলিশের উপর রাজনৈতিক হস্তক্ষেপ, দেশের গোয়েন্দা সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা, মানবাধিকার, প্রশাসনিক নিয়োগ সহ গণতন্ত্র পুনর্গঠনের করণীয় দিক দিয়ে আলোচনা করে বক্তারা। এতে বক্তাদের সবাই পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার কথা বলেন। পাশাপাশি দেশের গোয়েন্দা সংস্থাগুলোর জবাবদিহিতা বাড়ানোর পরামর্শও তাদের। নিয়োগই শুরুর দিকেও একটা অস্বচ্ছতা আছে, তার নিয়োগে একটা স্বচ্ছতা আনতে হবে। পদোন্নতির ক্ষেত্রে যেমন ঢাকা রেঞ্জে ডিআইজি কিংবা ধরেন ঢাকার বিভিন্ন জোনের ডিসি পদে কাদেরকে দেওয়া হয়, যেই সরকার থাকে তাদের ঘনিষ্ঠ লোকজনকে দেওয়া হয় এবং তাদেরকে দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা হয়। আপনার যখন নৈতিক অবক্ষয় হবে সব দিক থেকে হবে, আপনার প্রত্যেকটা সেক্টর খারাপ, আপনি কোথায় পাবেন ভালো রাজনীতিবিদ? কে রাজনীতি করবে? গত 20 বছরে কারা রাজনীতি করেছে? এবং আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত, ইনক্লুডিং আস, যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে, ভালো মানুষরা পলিটিক্সে আসে, ভালো মানুষের নেতৃত্বে আসে, দেশ পরিচালনায় ভালো মানুষ থাকে। সড়ক ও পরিবহন খাতে যে নৈরাজ্য চলছে তার সঙ্গে রাজনৈতিক প্রভাব জড়িত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার শীর্ষক সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি অভিযোগ করে নাহিদ ইসলাম তা বন্ধে গুরুত্ব দিয়ে দেখার হুঁশিয়ারি দেন। রাস্তার দুর্ঘটনা হলে সেটাকে আর দুর্ঘটনা না বলে হত্যাকাণ্ড যে ভাবা হচ্ছে, বলা হচ্ছে যে একটা কাঠামোগত হত্যাকাণ্ড। আর কারণ এটা কাঠামোগত হত্যাকাণ্ড একটা কারণ এটা প্রাতিষ্ঠানিক দুর্বলতার ফলে হচ্ছে। কাঠামোগত সংস্কারই প্রয়োজন এবং একটা সিস্টেম আমাদেরকে ডেভেলপ করতে হবে। রাজনৈতিকভাবে দুর্নীতি এখানে বন্ধ করতে হবে এবং যে আমাদের যে ডেভেলপমেন্ট পলিসি, সেই ডেভেলপমেন্ট পলিসিতে মৌলিক পরিবর্তন আনতে হবে এই পুরা সড়কের নিরাপত্তা এবং প্রতিষ্ঠানটা সংস্কার করার জন্য। ব্রডকাস্ট সাংবাদিকদের ঝুঁকি, নিরাপত্তা ও সংকট নিয়ে সব পক্ষের মতামত নিয়ে গণমাধ্যম কমিশন চূড়ান্ত প্রতিবেদন দেবে জানিয়ে সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ জানালেন,
গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করা হবে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ৫ম সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় গণমাধ্যম ব্যক্তিত্ব শফিক রহমান বলেন, গণ অভ্যুত্থান ও নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকার কোনো বিকল্প নেই। আতিকা রহমানের রিপোর্ট। সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা এই প্রতিবাদে রাজধানী সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ৫ম সম্মেলন অনুষ্ঠিত হল। উদ্বোধনী পর্ব, নীতি অধিবেশন ও সাংগঠনিক অধিবেশন হয়। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, গণমাধ্যমের অন্যতম দায়িত্ব হল সরকারের অনিয়ম দুর্নীতি তুলে ধরা। কেন গণরোষের শিকার হয়েছিল, টেলিভিশন কেন্দ্রে কেন আগুন লাগবে, সেটা সরকারি এবং বেসরকারি দুই জায়গাতেই বিক্ষোভকারীরা কেন আগুন দেবেন, এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজে পেতে হবে। সাংবাদিকদের সেই ঐক্যটা ভেঙে গেছে মূলত দুটো কারণে। একটা হচ্ছে রাজনৈতিক সুবিধাবাদ। অনেক প্রতিষ্ঠানেই প্রাতিষ্ঠানিক সুবিধা শুধুমাত্র নিজেদের জন্য নিশ্চয়তার ব্যবস্থা করি, অন্যদের জন্য করি না। অন্তত ৩২টা আইন আছে যেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে। দলীয় লেজুর বৃত্তি ছেড়ে শতভাগ পেশাদারিত্ব নিয়ে কাজ করার তাগিদ দিলেন সিনিয়র সাংবাদিক শফিক রহমান। সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে গেলে সেটা শুধু এই কমিশনের দায়িত্ব হবে তা নয়, সাংবাদিকদের নিজেদেরও ভাবতে হবে আমার আরও একটা গুণ থাকা উচিত। আমি যদি আজকে কিছু না করতে পারি, আমি অ্যাকাউন্টেন্সি করতে পারি দেশে এবং বিদেশি নীতি নির্ধারকরা বলেন, তথ্য প্রবাহের অবাধ অধিকার রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা সুরক্ষায় সব সাংবাদিক ও নাগরিকের ঐক্য জরুরি। পরিবর্তন হোক চিন্তা, সংস্কৃতি, নীতি ও কাঠামোগত সংস্কারে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩-এর ধারা ৩ ও ৫, যা স্বাধীন দেশে প্রথমবারের মতো সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ব্যবহৃত। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮, ৩৯, ৩১, ৩২ এই ধারাগুলো বিপজ্জনক। পরবর্তীতে সাংবাদিকদের আন্দোলন, নাগরিক সমাজের চাপে তা বাতিল হয়ে সাইবার নিরাপত্তা আইন, সেটা আরেকটি দমনমূলক আইন। অন্তর্বর্তীকালীন সরকার এখন বিভিন্ন ক্ষেত্রে তারা সংস্কারের উদ্যোগ নিয়েছে। সংবাদকর্মী হিসেবে আমাদেরও সেই চাওয়াটি থাকবে, সম্প্রচার সাংবাদিকরা যেন একটি আইনি কাঠামো পায়। আমরা সাংবাদিকতাটাই করতে চাই, আমরা আমাদের এই পেশার মর্যাদা ফিরিয়ে আনতে চাই, ব্রডকাস্ট মিডিয়ায় পেশাদারিত্ব প্রতিষ্ঠা করতে চাই, আমরা স্বাধীন সাংবাদিকতা করতে চাই। মত প্রকাশের স্বাধীনতা, বেতন কাঠামো, পেশাগত ঝুঁকি সহ গণমাধ্যমের নানা সংকট ও চ্যালেঞ্জের কথা উঠে আসে সাংবাদিকদের বক্তব্যে। আতিকা রহমান, RTV, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে উপকূলীয় বিভিন্ন জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দেশের সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সাগর উত্তাল থাকায় মাছ ধরতে না পেরে লোকসানের শঙ্কায় বরগুনার জেলেরা। এদিকে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। কনকনে শীতের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, এতে বেশ ভোগান্তিতে দেশের উপকূলীয় বিভিন্ন জেলা ও উত্তর পশ্চিমাঞ্চলের বাসিন্দারা। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় খুলনার কয়রায় সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বরিশালে ২৪ ঘন্টায় ১.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে আমন ধানের কিছুটা ক্ষতির সম্ভাবনার কথা জানায় কৃষকরা। থেমে থেমে হওয়া বৃষ্টিতে বরগুনা, পটুয়াখালী, কুয়াকাটা, ভোলাসহ উপকূলীয় বিভিন্ন জেলার বাসিন্দারা বেশ বিপাকে। আলু চাষ করছে, বর্তমানে চাষাবাদ করতে আছে, বৃষ্টি পড়তে আছে, অনেক কষ্টের মধ্যে। বরগুনায় বিরূপ আবহাওয়ায় সাগরে মাছ ধরতে যেতে পারছে না জেলেরা। তারা বলছে, মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হবার ১ মাস না যেতেই সাগর উত্তাল, এতে বাড়ছে লোকসানের শঙ্কা। এত ঘূর্ণিঝড় বা এত নিম্নচাপ যদি হয় তাহলে জেলেরা মাছ ধরবে কোন সময়? মানে মাহাজনের অনেক লস হয়, প্রত্যেক ট্রিপ মাহাজনের ৫০,০০০, ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখ লস হয়ে যায়। স্টাফের মানে বেতন হইতে অনেক কষ্ট হয়ে যায়। কোন রকম জীবনযাপন করা যায় এমন মাছ নাই সাগরে। সকল জেলে যেন হলো নিরাপদে তীরে অবস্থান করেন এবং হলো এই অবস্থানের থেকে তারা যেন তাদের জীবিকা নির্বাহ করতে পারে। এদিকে টানা কয়েকদিনের মৃদু শৈত্য প্রবাহে দিনাজপুর, মেহেরপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও নওগাঁ সহ উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় স্থবিরতা নেমে এসেছে। আবহাওয়া অফিস জানায়, দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সকাল ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় 11.8 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে হাসপাতালগুলোতেও ঠান্ডাজনিত রোগীর চাপ বাড়ছে বলে জানা গেছে। সৈয়দ মাহমুদ, RTV।
রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু পরিবর্তন এবং অভিযোজন পথের উপর দুর্বল জাতিগত সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি বিষয়ক জাতীয় সেমিনার। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল হাসান বলেন, টেকসই উন্নয়নের জন্য জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলায় জলবায়ু খাতের অর্থায়ন কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট BCCT এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা ভালোবাসায় বিদায় জানানো হলো বর্ষিয়ান আইনজীবী AF হাসান আরিফকে। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা বলেন, 5 দশকেরও বেশি সময় আইন পেশায় তিনি নিজেকে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করেছেন। এছাড়া তার চলে যাওয়া দেশ বদলের স্বপ্ন অধরায় থেকে গেল বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা। এর আগে বেলা 11টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও 12টায় সচিবালয়ে দুটি জানাজা অনুষ্ঠিত হয়। শরীদ খানের রিপোর্ট। দীর্ঘ 55 বছরের কর্মস্থল সুপ্রিম কোর্টে শেষবারের মতো নিয়ে আসা হয় সদ্য প্রয়াত সিনিয়র আইনজীবী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা AF হাসান আরিফের মরদেহ। বর্ষিয়ান এই আইনজীবীর কফিনবন্দি মরদেহটি বহন করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের বিচারপতিরাও। এছাড়া সরকারের উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশন সহ আইনজীবীরাও অংশ নেন। জানাজা শেষে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা। শ্রদ্ধা জানানো হয় আইনজীবী সমিতি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও। জনাব হাসান আরিফ বাংলাদেশের সুপ্রিম কোর্টের জন্য একজন অথরিটি সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন, আইনের জগতে একজন দিকপাল ছিলেন। হাসান আরিফ ছিল অনন্য একটা ব্যক্তিত্ব, তার সঙ্গে কোনো তুলনা হয় না। আইন অঙ্গনের এরকম একটা উজ্জ্বল নক্ষত্রকে আমরা হারিয়েছি। এই বেদনা আমাদেরকে অনেকদিন তাড়িত করবে। এই মৃত্যুতে জাতির যে ক্ষতি হয়েছে, দেশের যে ক্ষতি হয়েছে, আইন অঙ্গনের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি অপূরণীয়। পরে সচিবালয়ে নিয়ে আসা হয় প্রয়াত এই উপদেষ্টার মরদেহ। সেখানে তৃতীয় জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সচিব সহ সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তারা। জানাজা শেষে হাসান আরিফের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। উপদেষ্টা পরিষদে অভিজ্ঞতা, মেধা, শক্তি, প্রাণ শক্তির যে একটা সমন্বয় আছে, সেখানে একটা বড় ঘাটতি হবে স্যারের এই প্রস্থানে। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাসান আরিফ। সোমবার রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। শরীয়ত খান, RTV, ঢাকা। পূর্বাচলে পুলিশের তল্লাশি চৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুতাসিম মাসুদ নিহতের ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় দোষীদের দ্রুত বিচার ও নিরাপদ সড়ক সহ 5 দফা দাবি জানায় তারা। এই ঘটনায় গ্রেপ্তার প্রাইভেট কারের চালক সহ দুজনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। গেল বৃহস্পতিবার রাতে পূর্বাচল 300 ফিটের নীলা মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাঁড়ানো মোটরসাইকেল আরোহী বুয়েটের 3 শিক্ষার্থীর মধ্যে CSE বিভাগের 2য় বর্ষের ছাত্র মাসুদ ঘটনাস্থলেই মারা যান। দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা নিয়ে মতবিনিময় হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা পরে জানানো হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোটের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। 12 দলীয় জোটের প্রধান মুস্তফা জামাল হায়দার বলেন, অতীতের মতো আগামীতেও বিএনপির পাশে থেকে কাজ করবে তাদের জোট। জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যের প্রয়োজনীয়তা এখনও শেষ হয়নি। দেশের চিকিৎসকদের ব্যবহার ও অযত্নের কারণে রোগীরা বিদেশে যায় বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার নাজমুল হোসেন। তিনি বলেন, রোগীর প্রতি ডাক্তারদের সহমর্মিতা আরও বাড়াতে হবে। সকালে রাজধানীর সিরড্যাপ মিলনায়তনে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন সহ আয়োজিত চিকিৎসায় বিদেশমুখিতা উত্তরণের উপায় শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।
ডক্টর নাজমুল বলেন, আগামী মাসের মধ্যে দেশের 6টি হাসপাতালে হৃদরোগীর অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী তুরাগ নদের উপর বেইলি সেতুটি ভেঙে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ বিভাগ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ইব্রাহিম খান জানান, ভোরে পণ্যবাহী একটি ট্রাক বেইলি সেতুটি অতিক্রম করার সময় ভেঙে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরে যাত্রী ও মালামাল পরিবহনের সুবিধার্থে যানবাহনগুলোকে কামারপাড়া হয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিমা ব্যবসায় অসামান্য অবদান রাখায় সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024 পেয়েছে দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটিকে সাস্টেনেবল ইন্স্যুরেন্স কোম্পানির স্বীকৃতি দিয়েছে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট। একই সাথে দক্ষ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে কোম্পানির অগ্রগতি ও উন্নতির জন্য কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিনকে বিমা খাতের বেস্ট সিইও অফ দ্য ইয়ার স্বীকৃতি দিয়েছে দক্ষিণ এশিয়ার এই সংস্থাটি। শুক্রবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোম্পানির সিইও মোহাম্মদ কাজিম উদ্দিনের কাছে অ্যাওয়ার্ড দুটি তুলে দেন সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট কর্তৃপক্ষ। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের এক সেনা তল্লাশি চৌকিতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় 16 সেনা সদস্য নিহত হয়েছে। এএফপি জানায়, শুক্রবার রাতে রাজ্যের মাকেন শহরের সেনা পোস্টটিতে 30 জনের বেশি অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় গেল 24 ঘণ্টায় অন্তত 77 জন নিহত হয়েছে। এ নিয়ে অঞ্চলটিতে নিহতের সংখ্যা 45,200 ছাড়ালো। এদিকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের নারী ও শিশুর প্রায় 96% পুষ্টিহীনতায় ভুগছে বলে সতর্ক করেছে জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটি জানায়, গাজায় শিশুরা শীতার্ত, অসুস্থ এবং মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আছে। অন্যদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থার উপর ইসরায়েল নিষেধাজ্ঞা জারির পর সংস্থাটিতে অনুদান বন্ধের ঘোষণা দিয়েছে সুইডেন। এই ঘোষণার নিন্দা জানিয়েছেন সংস্থাটির প্রধান ফিলিপ লাজারানি। তিনি বলেন, সুইডেনের এমন সিদ্ধান্ত হতাশাজনক। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।